সমুদ্র গর্ভের নোনা জলের মাঝে ম্যানগ্রোভ এবং মৎস্যজীবীদের ছোট্ট দ্বীপ মৌসুনী। নামটা আমার কাছে নতুন কিছু না হলেও অন্যান্য বারের থেকে নতুন কিছু অভিজ্ঞতাই অর্জন করেছি। জালের মধ্যে আছে নাকি? মৎস্যজীবী মাছদের নৌকোয় সমুদ্রে ঘুরে বেড়িয়ে মৌসুনীর বেস্ট বালির বিচে নির্ভয়ে সমুদ্র স্নানও করেছি। ডিনার শেষে সামুদ্রিক ঝোড়ো হাওয়া গায়ে মেখে রাত্রিতে ঘুমিয়েছি। খাওয়া দাওয়ার গল্প না হয় পরেই শোনাবো, কিন্তু সব থেকে কীভাবে কম বাজেটে একদম একটা আলাদা লোকেশনে জীবনের সব থেকে দামি স্মৃতিটা নিয়ে বাড়ি ফিরেছি, তারই একটা ছোট্ট গল্প আমার এই চলমান ছবির মাধ্যমে মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে শেয়ার করতে চলেছি। এখন আমার সামনে একটা সামুদ্রিক বিরল প্রজাতির একটা কচ্ছপ। এমনিতে এইসব কচ্ছপ এখন দেখতেই পাওয়া যায় না। হ্যালো বন্ধুগণ, এখন ঘড়ি কাঁটায় বাজে রাত্রি 2:59। এখন আমি এসে পৌঁছেছি পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে। আজকে ঘুম জড়ানো চোখে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি, কিন্তু জায়গাটা আজকে একদমই পুরনো। অনেকেই জানেন আজকে আমি যাচ্ছি হচ্ছে মৌসুনী দ্বীপে। তো এখন আমি পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে আমার প্রথম গন্তব্য কলকাতায় পৌঁছানো। পাঁশকুড়ার 4 নম্বর প্ল্যাটফর্মে আগে থেকে দাঁড়িয়ে রয়েছে পাঁশকুড়া হাওড়া লোকাল। এই লোকাল ট্রেন ধরে প্রথমে আমি পৌঁছবো হাওড়া জাংশনে। রাত্রে ঠান্ডা যদিও একদমই নেই, কিন্তু যেহেতু খালি ট্রেনে আজকে হাওড়া পর্যন্ত জার্নি করব এই ট্রেনে, সেই জন্য এইরকম শীতের বেশভূষা হচ্ছে পরে নিয়েছি। পাঁশকুড়ার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়া রাত্রি 3:05 এই হাওড়া লোকালের মাঝের কোচের শেষের বসার সিটটা আমার বহু ট্রাভেল জার্নির সাক্ষী। যেহেতু রাতের ট্রেন, প্রায় বসার জায়গাগুলো খালি থাকে, তাই পা টান টান করে রাতের শেষ ঘুমের সেরা জায়গা এই শেষের সিট। অন্যান্য লোকালগুলো হাওড়াতে পৌঁছতে 1 ঘন্টা 50 থেকে 2 ঘন্টার মতো সময় নেয়, কিন্তু এই লোকাল সময় নেয় 2 ঘন্টা 20 মিনিট। এক ঘুম ঘুমিয়ে যখন ব্যাগ থেকে ক্যামেরা বার করে সেটআপের কাজ চলছে, তখন টিকিয়াপাড়া পার করে হাওড়াতে প্রবেশ করতে চলেছি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ভোর 4:39। প্ল্যাটফর্মের নাম্বার 17। কাজেই সময় নষ্ট না করে স্টেশনের বাইরে বেরিয়েই হাঁটা দিই হাওড়া ব্রিজের সামনে। সারাদিনে শিয়ালদহগামী বাস এমনিতে প্রচুর সংখ্যক চলাচল করে, কিন্তু ভোরের এই সময় খুব কম সংখ্যকই চলে। তাই ভোরের চা পান অ্যাভয়েড করে বাসে বসে রওনা হলাম শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে। যখন পৌঁছেছিলাম তখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:38। যেহেতু অন্ধকার থাকতে এখানে এসে পৌঁছেছিলাম, সেই জন্য কম করে 45 মিনিট ওয়েট করলাম। চা খেলাম, একটু শরীরটাকে রেস্ট দিলাম। এখন সকালের আলো ফুটেছে, এখন ঘড়িতে বাজে 6:52। আজকে আমি এখান থেকে জার্নি করব টোটালি লোকাল ট্রেনে করে। তো চলুন স্টেশনের ভেতরে প্রবেশ করি। এখন শিয়ালদহ সত্যিকারেরই ব্যস্ততম স্টেশন। সকালের এই সময় ভিড় একদম মারাত্মক। আমি ধরবো সকাল 7:14 নামখানা লোকাল, যেটা ছেড়ে যায় ওই 19-20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ওই ট্রেনে করে আজকে আমরা প্রথমে যাব নামখানা পর্যন্ত। ট্রেন ছাড়তে এখনও 10 মিনিটের মতো সময় বাকি আছে। আর আজকে একটা মিরাক্কেল হয়ে গেছে। ভেবেছিলাম 18-19 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে, কারণ এর আগে আমি যতবার নামখানায় গিয়েছি প্রত্যেকবার হয় 18 না হয় 19, এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ট্রেন দিয়েছে। কিন্তু আজকে দিয়ে দিয়েছে একদম 15 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন ঢুকিয়ে দিয়েছে অনেকটা আগে। প্ল্যাটফর্মের ভেতরে ঢুকেছি, দেখলাম প্ল্যাটফর্ম পুরো খালি। এই যে দেখছেন পাশে, এটা হচ্ছে নামখানা লোকাল। তো কি আর হবে, দেখি ট্রেনের একদম সামনের দিকে এগোচ্ছি, যদি সিট পাই ভালো। বাথরুম আগেই সেরে নিয়েছি, কারণ এই লোকালের মধ্যে বাথরুমের ফ্যাসিলিটি একদমই নেই। সিট পেয়ে গেছি, ভেতরে একদম পুরো খালি, কিন্তু পেছনেরগুলো সব ফুল হয়ে গেছে। এখন ঘড়ি কাটা বলছে 7:14। একদম অন টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে এখান থেকে। এবার এখান থেকে টোটাল 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা জার্নি করব, তারপরে পৌঁছবো নামখানায়। তার আগে অনেক হিস্ট্রি আছে। এই ট্রেন হচ্ছে মাঝে এক জায়গায় দাঁড়ায় লক্ষ্মীকান্তপুরে, ওখানে প্রায় 15 মিনিটের মতো দাঁড়িয়ে থাকে। ট্রেনের নাম্বার প্লেট চেঞ্জ হয়, তারপর ওখান থেকে আবার ছেড়ে রওনা হয়, তারপর গিয়ে পৌঁছয় একদম সোজা নামখানাতে। প্রত্যেকবার আমি নামখানা যতবার গেছি আমি এই রুট দিয়েই গেছি ট্রেনে করে। আপনারা ট্রেনে ছাড়াও বাসে করে অপশন আছে, ধর্মতলা চলে যেতে পারেন। ওখান থেকে এসি বাস, তারপর গভর্নমেন্ট যে বাসগুলো চলে, প্রচুর বাসের অপশন আছে। বকখালি যাবার যে কোনো বাসে উঠুন, একদম নামিয়ে দেবে 10 মাইল বাজারে, যেখান থেকে মৌসুনী একদমই সামনে। তো চলুন পুরো জার্নিটা শেয়ার করবো কীভাবে যাচ্ছি। আর আজকে এই ট্রেনে ভিড় নেয় ঠিকই, কিন্তু যদি শনিবার রবিবার দিন আপনারা আসেন না, তাহলে ট্রেনে দাঁড়াবার মতো জায়গা থাকে না এই গেটের সামনে। কিছুক্ষণের জন্য বক বক বন্ধ করে শরীরকে একটু রিল্যাক্স দিলাম। ছোট্ট 3 ঘন্টার লোকাল ট্রেনের জার্নিতে দেখানোর মতো তেমন কিছুই নেই, কেবল মানুষের ওঠানামা, বিভিন্ন প্রকার লোকাল খাবার বিক্রি হওয়া এবং প্রত্যেক 10 মিনিটে একবার করে স্টেশনের নাম বদল। কিন্তু গড়িয়া স্টেশনে পৌঁছে প্রকৃতির যে রূপ দেখলাম, সেটা না চাইতে বৃষ্টির মতো। এই কাঠফাটা গরমেও তীব্র কুয়াশার চাদর মনে করিয়ে দিচ্ছিল পুরানো বেশ কিছু পাহাড়ের গল্প।
প্রায় 2 ঘন্টা জার্নি করার পর পৌঁছলাম প্রথমে লক্ষ্মীকান্তপুরে। বিভিন্ন প্রকার টুকিটাকি খাবারে পেটকে একটু সান্ত্বনা দিয়ে 10 মিনিটের মতো হল্ট করে আবার রওনা হলাম এই ট্রেনের শেষ স্টেশন নামখানার দিকে। পৌঁছতে সময় লেগেছিল আরও 1 ঘন্টার মতো। তাহলে কথা বলা শুরু করাই যাক। এখন নেমে পড়লাম নামখানার 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে 14 ঘরটা ভীষণ পরিমাণে স্বাদ দিচ্ছে। যখন ট্রেনে উঠেছিলাম তখন বাজে 7:14, আর এখন নামখানাতে এসে পৌঁছলাম এখন বাজে 10:14। তো এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো। আর আজকের ট্রিপে আমি কিন্তু একজনকে দেখাতেই পুরো ভুলে গেছি। আমার সঙ্গে আজকে আছে অমিত দা। নামখানা স্টেশনটা খুবই একটা ছোট্ট স্টেশন, কিন্তু একদম পরিষ্কার পরিপাটি করে সাজানো। স্টেশন থেকে বাইরে বেরোলেই একটা ছোট্ট টোটো স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে মৌসুনি যাওয়ার জন্য শেয়ারিংয়ে কিংবা রিজার্ভে টোটো পাওয়া যায়, যেটা নিয়ে গিয়ে ছেড়ে দেবে পাতিবুনিয়া ফেরিঘাটের সামনে। শেয়ারিংয়ে গেলে খরচ পড়বে 50 থেকে 60 টাকা জন প্রতি, এবং রিজার্ভে গেলে খরচ পড়বে 250 থেকে 300 টাকার মধ্যে। আর একটু কমে পৌঁছতে হলে তাহলে 5 মিনিট একটু কষ্ট করে স্টেশন থেকে সোজা রাস্তা ধরে মেন রোডে পৌঁছতে হবে। এখান থেকে রয়েছে প্রচুর অপশন, যেখান থেকে শেয়ারিংয়ে 10 টাকা এবং রিজার্ভে 30 টাকা পর্যন্ত কমে যায়। আমরা মেন রোড থেকে গাড়ি নিয়ে রওনা হলাম মৌসুনি যাওয়ার জন্য পাতিবুনিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যেই ক্রস করলাম নামখানা ব্রিজ। আর একটা ইনফরমেশন তাদের জন্য যাদের হাতে বাজেট একদমই কম। নামখানা স্টেশনের মেন রোড থেকে টোটো বা অটোতে কিংবা খরচ আরও কমাতে চাইলে বাসে করে প্রথমে পৌঁছতে হয় 10 মাইল বাজারের ব্রিজের আগের এই জায়গায়। এখান থেকে ডান দিকে রাস্তা দিয়ে নেমে কয়েক পা এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে একটা ছোট্ট পাতিবুনিয়া যাওয়ার স্ট্যান্ড, যেখান থেকে 15 টাকার বিনিময়ে পৌঁছানো সম্ভব পাতিবুনিয়া ফেরিঘাটে। কিন্তু তাতে ব্রেক জার্নি হবে অনেকটাই বেশি এবং সময়টাও অনেকটা বেশি ব্যয় হতে পারে। তবে এটা নামখানা থেকে সরাসরি শেয়ারিংয়ে আসার অপশন না পেলে তবেই করা ভালো। তাছাড়া এমন পয়সা বাঁচানোর ব্রেক জার্নির পরামর্শ আমি তো দেব না। এখন আমরা চলে আসলাম পাতিবুনিয়া ফেরিঘাটের সামনেই ফেরিঘাট। আর ফেরিঘাটে যাওয়ার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা এখানে 4 হুইলারে করে আসতে চাইছেন না, তারা দেখুন এইরকম একটা জায়গায় গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। তো এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট যারা 4 চাকা নিয়ে আসছেন তাদের জন্য। আর এইদিকে সোজা রাস্তা বেরিয়ে গেছে পাতিবুনিয়া ফেরিঘাটের দিকে, যেদিকে এখন সব মানুষ এগোচ্ছে। এটাই হলো পাতিবুনিয়া ফেরিঘাট। যারা বাইক নিয়ে আসছেন তারা বাইক নিয়ে পারাপার হয়ে ওই পারে যেতে পারবেন। আর ওই যে দূরে যে পাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মৌসুনি দ্বীপ। এখান থেকে নৌকো পার হয়ে ওই পারে যেতে হয়, 10 মিনিটের মতো সময় লাগে। আর এখান থেকে মাথা পিছু 10 টাকা করে নেয়। আমি আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম। এই ঘাটের পাশে একটা দোকানও এখানে আছে। আর কি সুন্দর দেখুন, এখন ছোট বাতাস চলছে এই সময়। এই নদীর নাম চিনাই নদী, মৌসুনি যাওয়ার প্রথম আকর্ষণ। 5 মিনিটের ফেরি পারাপারে আমার সাথে এটা নিয়ে 5 বার আলাপ। প্রত্যেকবারই নতুন রূপে দেখা পেয়েছি এই মায়াবীর। দিনের সোনালি আলোর ঝলকানিতে জলের উচ্ছ্বাস, নজর কাড়ার কৌশল, না জানি রাতের রূপলি আলোয় কত সুন্দরী না হবে। আচ্ছা দাদা, এখান থেকে ফেরি পার তো 10 টাকা করে নিচ্ছ, বাইক পারাপার করলে কত করে নিচ্ছ? 50 টাকা। 50 টাকা মানে ওটা খালি একবার নিয়ে আসা? গাড়ি নিয়ে আসা, তোলা নামা সব। আচ্ছা, না আপনারা সব কিছু করে দেবেন? মানে টাইমিং যদি থাকে তাহলে আপনার 30 টাকা, আর বে টাইমে আসলে তাহলে 50 টাকা। মৌসুনি ফেরিঘাট থেকে বাইরে বেরোলেই প্রচুর এখানে টোটো আছে। আর প্রত্যেকটা টোটো প্রত্যেকটা ক্যাম্পে এখানে যায়। মানে যেই ক্যাম্পে আজকে আমরা যাচ্ছি সেই ক্যাম্পে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। 125 টাকা করে নিচ্ছে। মানে শেয়ারিংয়ে গেলে 5 জন হলে এই টোটো ছাড়ে। তো সেই মতে পুরো টোটোটা রিজার্ভে নিতে চান তাহলে নিয়ে গিয়ে ছেড়ে দেবে, 125 টাকা নেবে। আর তাছাড়া শেয়ারিংয়ে যেতে চাইলে 25 টাকা করে পার হেড দিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা দুজন এসেছি, শেয়ারিংয়ের জন্য বসে থাকতে হবে অনেকক্ষণ। মৌসুনি ফেরিঘাট থেকে একটু এগোলেই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে সরু কনক্রিটের রাস্তা, দুপাশের উন্মুক্ত পরিবেশ এবং সরল সাদাসিধে জীবনের বৈচিত্র্য এসব শহরের টাচ থেকে একদমই আলাদা। এখানের জলবায়ুটাও অন্যান্য গ্রামের থেকে অনেক আলাদা। যাই হোক, সেসব কথা না হয় পরেই বলি। এখন মাটির মেঠো গন্ধের মধ্যে দিয়ে আমাদের আজকের বাসস্থানে পৌঁছে কি দেখব সেটা ভেবেই মন ব্যাকুল হচ্ছে। যদিও রাস্তার দূরত্ব খুবই অল্প। এতবার মৌসুনিতে ঘুরতে আসছে, কিন্তু এই জিনিসটা জানতাম না যে মৌসুনি পড়ে ফ্রেজারগঞ্জের মধ্যে। আমি জানতাম বকখালি আলাদা, ফ্রেজারগঞ্জ আলাদা। বকখালি যাওয়ার আগে পড়ে ফ্রেজারগঞ্জ, তো মৌসুনিটাও ফ্রেজারগঞ্জের মধ্যেই পড়ছে। এটা এখানে এসে জানলাম। এইটাই হচ্ছে আমাদের আজকের থাকার বাসস্থান, শুকতারা বিচ ক্যাম্প। 24 ঘন্টা এই জায়গায় আজকে স্টে করব। আর ডান দিকে দেখতে পাচ্ছেন উন্মুক্ত একদম সমুদ্র, চারিদিকে পুরো বালি বালি। এখানে একটা সুবিধা কি, এখানে স্নান করা যায়, একদম বালি, একটুও কাদা নেই। আর এইটা হচ্ছে আমাদের শুকতারার যে বিচ ক্যাম্প আছে তার হচ্ছে এন্ট্রি গেট। চলুন ভেতরে যাই, এখন ব্যাগপত্র রাখি, তারপর এক এক করে সব দেখাবো।
ব্যাগ ভেতরে রাখার সুযোগ দিল না, তার আগেই হাতের মধ্যে দিয়ে দিয়েছে একটা কচি ডাব। বেশ মিষ্টি জলটা। গরমের সময় যেহেতু অনেক দূর থেকে আসছি, এটা কিন্তু শরীরটাকে পুরো রিফ্রেশ করবে। এইটা হচ্ছে আমাদের আজকের বাসস্থান। এটা একটা হচ্ছে কটেজ, এসি আছে ভেতরে, এরকম প্রিন্টেড দেওয়াল, ওপরের সিলিংটা দেখতে পাচ্ছেন এইরকম, একটা ওয়াল ফ্যান লাগানো আছে এখানে, ছোট্ট একটা কুলার আছে এখানে বিছানার পাশে, নিচের মেঝেটা এইরকম টাইল দেওয়া, এখানে একটা ছোট্ট উইন্ডো, এখানে রয়েছে মিরর, এখানে টেবিল, জলের বোতল দেওয়া আছে, এইদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, উপরে শাওয়ার। আর এই যে বিছানাটা আছে এটা কিন্তু কাঠের না, এটা আছে কনক্রিটের ওপরে তৈরি করা। এই যে দেখছেন টাইল দেওয়া আছে, এখানে রাখা আছে একটা ব্ল্যাঙ্কেট, একটা টাওয়াল, এরকম লাক্সের সাবান। চলুন এখন ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই। আসলে দাদা এখন বিচে গেলে এখন স্নান করা যাবে? একদম, জোয়াটা একদম সামনে, বনেটটা চলে এসছে, গিয়ে চান করতে পারো, ঢেউও ভালো হচ্ছে, দেখে আসতে পারো। তাহলে আর কেন, এখন চলুন সমুদ্রের জলে গিয়ে একটু লাফঝাপ করা যাক। আসলে বিচ এমনই জায়গা, এই গরমের সময় একবার আসলে না মন হচ্ছে স্থিরে থাকে না, খালি মনে হয় কখন গিয়ে সমুদ্রের জলে লাফ মারি। আর এখনের সময় স্নান করার জন্য সব থেকে উপযুক্ত সময়। জল অনেকটাই সামনে, একদম বালি বিচ, নিচে নামার জন্য এইরকম বাঁশের সিঁড়ি করা আছে। পুরো বিচে কিন্তু বালি বালি, এতটুকু কাদা নেই। আর এই যে দেখুন সমুদ্রের জল, আর তার সাথে এই যে ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে না, পুরো যে দুপুরের ভাইবটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এইদিকে এখন দূরে চলে যাচ্ছে মাছ ধরার ট্রলার, ঢেউয়ের বুক চিরে একদম এগিয়ে চলেছে। আর এইদিকেও কত নৌকো সব লাইন ধরে দাঁড়িয়ে আছে, এই সব নৌকোগুলো এখান থেকে সব মাছ ধরতে যায়। 2 মিনিটের মতো এখন ওয়েট করছি, কারণ অমিতদাও আসছে, দুজন মিলে একসাথে সমুদ্রের জলে আজকে লম্ফজম্প হবে। এই একটা নৌকো আসলো, মাছ ধরে নিয়ে খুব সম্ভব। দাদারা কি মাছ ধরতে গিয়েছিলে? জালের মধ্যে আছে নাকি? এই জালের মধ্যে মাছ আছে। দুপুরটা বেশ ভালোই এনজয় হলো। এখন আমার সামনে একটা সামুদ্রিক বিরল প্রজাতির একটা কচ্ছপ। এমনিতে এইসব কচ্ছপ এখন দেখতেই পাওয়া যায় না, এখানে এসে যদিও বা দেখতে পেলাম, কিন্তু সেটা মৃত অবস্থায়। হয়তো মাছ ধরার জন্য যারা গিয়েছিল তাদের জালে হয়তো আটকা পড়ে মারা গেছে। খারাপ লাগছে দেখতে। অনেক সমুদ্র স্নান হলো, অনেক মজা, অনেক হই হুল্লোড় হলো। স্নান করার জন্য দুপুরের এই যে সময়, এটা হচ্ছে সেরা সময়। এখনের এই সময় মিস মানে সারা দিন মিস। অনেকক্ষণ ধরে স্নান করে খিদেটাও বেড়েছিল দ্বিগুণ, তাই গুটি গুটি পায়ে ক্যাম্পে গিয়ে ফ্রেশ হয়েই সোজা গিয়ে হাজির হলাম লাঞ্চ টেবিলে। মৌসুমীর মতো জায়গায় ঘুরতে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা যে জমজমাটি হয় এটা এখন সবারই জানা। একে একে খাবার টেবিলের উপর আসতেই একবার মনে হয়েছিল ব্লগিং ছেড়ে খাবারটা খেয়েই পেটকে সান্ত্বনা দিই আগে, কিন্তু ক্যামেরা স্পেস বলছে কিছু খাবার ভিডিও ফুটেজ রূপে ওকেও দেওয়া দরকার। ভাইয়ের নামটা কি? সিদ্ধেশ্বর। বাহ, এখনের সময়ের কাটা 2:30টার ঘর পার করেছে। আর এখানে লাঞ্চ কিন্তু অনেক রকম জায়গা আছে করা যায়, নিচেও জায়গা আছে দুটো, ওখানেও করা যায়, কিন্তু আমি বললাম যে এখানে দিতে, কারণ এখান থেকে সমুদ্রের ভিউটা অপূর্ব লাগে। এইরকম টেবিলে বসে খাওয়া, তার সাথে সমুদ্রের দর্শন, এটা কিন্তু সব ক্যাম্পে হয় না। আর খাবারে কী কী দিয়েছে সেটা আপনাদের দেখাই সবার আগে। রাইস, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এটা হচ্ছে স্যালাড, পেঁয়াজ, এখানে রয়েছে ডাল, এটা একটা চচ্চড়ি, একটা সবজি, আর এটা একটা মাছ, এটা হচ্ছে পমফ্রেট মাছ, আর এখানে এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এটা টমেটোর চাটনি, আর এখানে রয়েছে দই এবং মিষ্টি, আর এখানে রয়েছে পাঁপড়। মৌসুমীতে তো ঘুরতে আসলে দুপুরে রাতে খাওয়া দাওয়া এবং যে স্ন্যাক্স, সকালের খাবার, এগুলো কিন্তু প্রায় 19-20 সেম একই রকম থাকে, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রত্যেকবার নতুন নতুন জায়গা খুঁজি। তার হচ্ছে আসল কারণ অনেক কিছু আছে। এই যে যেমন এখানে দেখুন, এখানে বসে এখন খাচ্ছি, তার সাথে সমুদ্রের ভিউটাও পাচ্ছি। আর সব ক্যাম্পে গেলে কিন্তু দুপুরে এখানে স্নান করা যায় না, কিছু কিছু ক্যাম্প আছে কাদামাটি, কিছু জায়গায় তো এত পরিমাণে ঢেউ থাকে না দুপুরের সময়, ওই সময় তো নামাই যায় না। এর আগেও আমি 3-4 বার মৌসুমীতে আমি এসেছি, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, এখানে স্নানও করা যায়, তার সাথে এরকম দুপুরের লাঞ্চ কিংবা রাতে ডিনার টেবিলে বসে সমুদ্রের ঝোড়ো হাওয়ার গর্জনও শোনা যায়। প্রথমে তো আমি ডাল দিয়ে শুরু করব, কারণ এটা হচ্ছে আমার ফেভারিট, একদম গাঢ় গাঢ় ডাল।
ডালটা দারুণ লাগছে। আর এই যে চচ্চড়িটা, এটা মাছের মাথা দিয়ে করেছে। কী দিয়ে বানানো সেটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। বড় সাইজের পমফ্রেট, মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর। আর চিংড়ি মাছের মালাইকারিটাও বেশ ভালো হয়েছে, আর মাছের সাইজটাও অনেকটাই বড়, টেস্ট অসাধারণ। আর এখন সমুদ্রের বিচে ওই যে নৌকোটা আছে ওর নিচে ছোট ছোট এখানে সব স্থানীয় বাচ্চারা খেলাধুলা করছে। আর এখানে খেতে বসে একটা মেম্বার কিন্তু বেড়ে গেছে, একটা ছোট্ট ক্যাট। শেষ পাতা রয়েছে পাঁপড়, তার সাথে চাটনি। এসবের ভাগ হবে না, এত রকম আইটেম খাওয়ার পরে পেটের মধ্যে জায়গা থাকাটা এটা একদম অস্বাভাবিক। 3 বার তো ভাত নিয়েছো, না আরও নেবে? এবার মোটামুটি পেট ভরে গেছে, এখনো আরো 2-3 বার চলে যেত, বাট এখনো 2-3 বার? চলে যেত, কিন্তু সর্বনাশ। সত্যি কথা বলতে খাবার দাবার অসাধারণ। ভাই তোর নাম কি? নাম কি? আমাদের ভিডিও লাইক দিবে না, এখান থেকে লাভ মারবে, আমার ছেলেরা দেখো দিন। না একদম নয়, পা ভাঙবে। পা ভাঙলে কেউ লাইক দেবে না। কালকে রাত্রে ঘুম একদম হয়নি ট্রেনে, তো ভাবছি এখন খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে একটু রেস্ট করে নিই, তারপর এখানে কি কি আছে সব জায়গা আপনাদের ঘুরে দেখাবো একটা একটা করে। আর এই রকম দোলনা দেখতে পাচ্ছেন, এখানে 2টো দেওয়া আছে, ওখানে আরেকটা দোলনা আছে আগে। বাচ্চাদের জন্য খুব একটা ভালো জিনিস, এবং বয়স্করাও যারা এরকম দোল খেতে পছন্দ করেন বিচের ধারে বসে সময় কাটানোর জন্য বেশ কিন্তু দারুণ জায়গা। তাহলে চলুন এখন রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করা যাক। সবাইকে গুড আফটারনুন। এখন কিন্তু সন্ধে হতে চললো। দুপুরে খাওয়া দাওয়া করে যে ঘুমিয়েছি না, এক ঘুমে ঘুম ভেঙেছে। এখন এরকম পরিস্থিতি। ভেবেছিলাম বিকেলের সময়টায় সমুদ্রের বিচে একটু ঘোরাঘুরি করব, পায়ে হেঁটে। এখানে বেশ কিছু জায়গা আছে ঘোরার, পায়ে হেঁটে যাওয়া যায় সমুদ্রের তীর বরাবর, কিন্তু সন্ধে হতে যায়, এখন কিছু করার নেই। এখন ধীরে ধীরে সন্ধ্যের যে রঙিন আলো, সেই আলোতে আলোকিত হতে শুরু করেছে আমাদের ক্যাম্প অলরেডি। এখনের এই সময় সমুদ্রের তীর থেকে সমুদ্রটা কত সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে সানসেট হয়ে গেছে, দেখাতে পারলাম না এটাও। এখন সমুদ্রের জল অনেকটাই নিচে নেমে গেছে। দুপুরে যখন আসছিলাম স্নান করতে তখন জল ছিল এই জায়গাতে, এখন জল চলে গেছে ওই জায়গাতে। এই জন্যই বলছিলাম দুপুরের ওই যে সময়, ওটা একবার মিস করলে সারাদিনটা মিস। আর পেছনে দেখছেন এটা হচ্ছে আমাদের ক্যাম্প মৌসুমীতে। এখানে প্রচুর ক্যাম্প আছে। এই তীর বরাবর লক্ষ্য করলে প্রচুর লাইট দেখতে পাবেন দূর থেকে। সন্ধে হয়ে গেলেও না, এখন এই সময়টায় পায়ে হেঁটে বেশ ঘুরতে বিচের মধ্যে বেশ ভালো লাগছে। সূর্য অস্ত হয়ে গেলেও তার ছাপ হিসেবে রয়ে গেছে গাঢ় লাল আলোর ছটা। এ যেন এক মায়ার শহর। সন্ধে গাঢ় হলে জ্বলে উঠল ক্যাম্প ফায়ার, তার সাথে লাল আগুনের আভাতে নানা রং বেরঙের আলোতে সাজানো ক্যাম্পটা জীবনের একটা অংশকেও রঙিন করে তুলেছে। দিনের বেলায় ক্যাম্পের বাকি অংশগুলো দেখানোর সুযোগ পাইনি, তাই রাতের আলোতেই দেখাচ্ছি। সমুদ্রের ঝোড়ো বাতাসে মাথার চুল ওড়ানোর মতো টেন্টের ছাউনি ত্রিপলের মধুর আওয়াজে রাতের ঘুমের মেজাজটা কতটা যে রোমান্টিক হয় তার ব্যাখ্যা না দিলেও চলবে। এই টেন্ট এবং বাকি রুমের প্রাইসিংগুলো না হয় কাল সকালেই বলবো, কারণ ইতিমধ্যেই ডাক এসে গেছে, সন্ধ্যের চায় নাস্তা রেডি। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30। এখন চলে এসেছে চা এবং সন্ধ্যেবেলার স্ন্যাক্সে দিয়েছে এইরকম কুড়মুড়ে মুড়ি, তার সাথে বেশ অনেকগুলো পেঁয়াজের গরম গরম পকোড়া। আর চায়ে দিয়েছে এইরকম দুজনকে 2 কাপ দুধ চা দিয়েছে। লিকার চা বললে লিকার চাও বানিয়ে দেবে। চা পর্ব শেষ হতেই বারবিকিউ তৈরি শুরু। এটা অবশ্য আমরা আগে থেকেই বলে রেখেছিলাম আমাদের ক্যাম্পের দাদাকে, যে যখন বারবিকিউ তৈরি হবে আমাদের যেন একটু আগে থেকে জানিয়ে দেয়। ঘুরতে এসে এটা একটা আলাদা অভিজ্ঞতা। দেখতে যতটা সহজ লাগে, প্রসেসিং অনেকটাই কঠিন। টানা 30 মিনিট ধরে চলল বারবিকিউ তৈরির প্রসেসিং। এই ফাঁকে বলা ভালো, এই ক্যাম্পের সমস্ত স্টাফ ভাইয়েদের ব্যবহার খুবই মিশুকে এবং ফ্রেন্ডলি, যেমনটা কোথাও ঘুরতে গেলে আমরা আশা করে থাকি। এখন ঘড়ির কাঁটা বলছে 7:30 একটু বেশি। এখন চলে আসলো সন্ধেবেলার স্ন্যাক্সের পরে চিকেন বারবিকিউ। এখানে মোটামুটি 450 টাকা করে কেজি নেয়। 1 কেজি মানে একদম রান্না করে দেবে, 450 টাকা নেবে। একদম সুন্দর করে একদম হালকা আঁচে ফ্রাই করেছে, কারণ যখন বারবিকিউ তৈরি হচ্ছিল তখন আমি সামনে দাঁড়িয়েছিলাম। আর এটা কিন্তু দেখতে জাস্ট একদম অসাধারণ লাগে এরকম জায়গায়, এরকম পরিবেশে ঘুরতে এসে। সাথে এখানে দেখুন বারবিকিউয়ের সাথে দিয়েছে এখানে 3 রকম সস। একটা আছে কাসুন্দি, তার সাথে এটা হচ্ছে টমেটোর সস, আর তার সাথে চিলি সস খুব সম্ভব হবে একটা। সঙ্গে যদি থাকে ফ্যামিলি পরিজন, তাহলে এইরকম একটা টেবিলে গোল হয়ে খাওয়ার যে একটা আনন্দ না, এটা কিন্তু কোথাও না কোথাও সারা জীবনের মতো একটা স্মৃতি হিসাবে জমা হয়ে থাকবে। একটা ট্রাই করে দেখা যাক। টক টক লবণ লবণ
ঝাল ঝাল। মৌসুমীতে খাওয়া দাওয়ার বাইরেও সমস্ত রকম পানীয়র ব্যবস্থা আছে, যেটা এই ক্যাম্পেও রয়েছে। রয়েছে হই হুল্লোড়, গান বাজনায় নাচানাচির সুযোগও। বারবিকিউ শেষ করে আকাশের দিকে তাকাতে ঝাউ গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে চাঁদ মামা, আর সাথে চলছে সমুদ্রের তীব্র মুক্ত হাওয়া। এই হাওয়া গায়ে মাখতেই বসেছিলাম ক্যাম্পের বাইরে তৈরি করে রাখা বেঞ্চের ওপর। সাদা আকারের সমুদ্রের অগন্তি ঢেউয়ের সাথে তাজা হাওয়ায় সময় কাটিয়েছিলাম অনেকক্ষণ। তারপর রুমে গিয়ে কখন চোখ লেগে গিয়েছিল বুঝতেও পারিনি। এখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত্রি 10:51। ঘুমিয়ে গেছিলাম, এখন হঠাৎ করে ডাকলো যে খাবার দাবার রাতে খেয়ে নিতে। এইটা হচ্ছে এখানের ডাইনিং হল। এই ভাইয়ের নামটা কি? সালমান। আসলে এর আগে আমি যখন শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিলাম, ওখানে গিয়ে না একটা মিরাকেল হয়ে গেছে। ওখানে গিয়েছিলাম আমি আর অমিত দা দুজন মিলে। তো ওখানে আমার নামে একজন আছে, মানে শুভঙ্কর নামে একজন, আর অমিত নামে একজন আছে। তো এই জিনিসটা এখানে এসে এই জন্য বারবার করে জিজ্ঞেস করছি এখানে আমার নামে কেউ আছে কিনা। আচ্ছা, এখানে শুভঙ্কর নামে কেউ এখানে আছে না? ও না, এখানে এসেও কিন্তু একটা মিরাকেল। আচ্ছা, রাত্রে এখানে ভাত রুটি দুরকম অপশন থাকে না? আগে থেকে বলে দিলে। আমরা দিনের বেলায় আমরা কিছু বলিনি, সেই জন্য ভাত দিয়েছে। যারা রাত্রে রুটি খেতে শৌখিন তারা এখানে আগে থেকে বলে দিলে, মানে দুপুরের সময়, তাহলে রাত্রে রুটি বানিয়ে দেবে। আর রাত্রে এখানে আছে ভাত, তার সাথে ঝুরি ঝুরি করে আলু ভাজা, এখানে আছে ডাল, আর তার সাথে মাংস কষা। আর এই যে মাংসটা আছে না, এটা চিকেন না, এটা হচ্ছে মাটন। এমনিতে যে এখানে প্যাকেজ, সেই প্যাকেজে এখানে রাত্রেবেলা চিকেন প্রেফার করা হয়। কিন্তু আপনারা যদি মাটন খেতে চান, তার জন্য প্যাকেজের বাইরে 100 টাকা দিয়ে দিলে না, রাত্রে এখানে মাটন পেয়ে যাবেন। এই অপশানটা এখানে রয়েছে। এখানে খাওয়া দাওয়ার টেস্ট ভালো। দুপুরে যখন খাওয়া দাওয়া করেছিলাম তখনও দেখেছিলাম বেশ অনেকগুলো মাটন দিয়েছে, সাইজও বেশ বড়। মাটন রান্নাটা খুব সুন্দর হয়েছে। কে রান্না করেছে ভাই? নিজে? বাহ, দিনের বেলাও করেছিল না? এখানে আসলে কিন্তু একটা জিনিস খুব ভালো, এই যে ক্যাম্পের যে ওনার আছে না দাদা, যেমন একদিকে ক্যাম্পও চালাচ্ছে, তার সাথে রান্নাটাও নিজের হাতেই করছে। আর খাবারের টেস্ট সাংঘাতিক। খাওয়া দাওয়া করে এখন আমাদের ক্যাম্পেরই পাশে একদম সমুদ্রের তীরে বসার জন্য বেঞ্চ করা আছে। এই জায়গায় বসে সমুদ্রের কি সুন্দর ঝোড়ো হাওয়া, তার সাথে সমুদ্রের জল, একদম সাদা সাদা ঢেউগুলো চোখের সামনে ভেসে আসছে। মৌসুমী, আমরা অনেকে বলি মৌসুমী হচ্ছে একটা দ্বীপ, কিন্তু এই জায়গায় আসলে কোনো দিক থেকে বোঝা যায় না যে এটা দ্বীপ বলে। আসলে এটা মনে হয় কোনো একটা সমুদ্রের বীচ। দারুণ সুন্দর ঝোড়ো মিষ্টি হাওয়া। ইচ্ছে করছে এখানে এই বেঞ্চের মধ্যে শুয়ে পড়ি। আজকে ঘুমোবো, রাত্রে আর তো কোনো কাজ নেই। কালকে একদম সকালে দেখাবো আপনাদের সাথে। টাটা, গুড নাইট। সকালে ঘুম ভাঙতেই নজরে আসে ক্যাম্পের এক নতুন রূপ। রাতে দেখা সে সৌন্দর্য হারিয়ে এখন এক নতুন সৌন্দর্যের রূপ ধারণ করেছে। চারিদিকে চলছে হু হু করে সমুদ্রের মিষ্টি বাতাস। ক্যাম্প ফায়ারের জায়গা থেকে খেতে বসার জায়গা, থাকার রুম থেকে সমুদ্রমুখী টেন্ট, সব কিছুই যেন এক রাত্রে পাল্টে গেছে। ঝাউয়ের ফাঁকে উঁকি মারা রাতে চাঁদ মামা কনভার্ট হয়ে সূর্যি মামায় রূপান্তরিত হয়েছে। সবাইকে গুড মর্নিং। তার সাথে মৌসুমী দ্বীপে আবার একটা নতুন সকাল। ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গেছে, প্রায় 8টা বাজবে হয়ে গেছে এখন। কালকে রাত করে ঘুমিয়েছিলাম অনেক, সেই জন্য উঠতেও অনেকটা লেট হয়েছে। আর সকালের এই সময়ে এখানের যে ওয়েদার না দারুণ, চারিদিকে এখন সামুদ্রিক হাওয়া চলছে। আর ঘুম থেকে উঠতেই এখন চলে আসছে সকালবেলার ব্রেকফাস্টের চা এবং তার সাথে বিস্কিট। তো এখন সকালবেলায় আমরা হচ্ছে চা খাবো, তারপর আমরা বেরোবো বোট রাইডে। এখানে এসে বিচের মধ্যে বড় কাঁকড়া তো দেখতে পেলাম না, কিন্তু এই ভাই একদম ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা সব কাঁকড়াগুলো ধরে নিয়ে আসছে, একদম ছোট ছোট। সকালের ওয়েদারটা এত সুন্দর লাগছে না, ঠিক বললে ঠিক বোঝাতে পারবো না। এখন আমরা ওয়েট করছি, কারণ একটা মাছ ধরা নৌকো আসছে বললো এক্ষুনি। ওই নৌকোটা এখানে আসবে, তারপর ওই নৌকোতে করে আমরা এই সমুদ্রে ঘোরাফেরা করব। এখানে মাছ ধরে নিয়ে আসার জন্য প্রচুর নৌকো আছে সকালের এই সময় মাছ ধরে যারা আসে। আর এখানে দেখুন প্রচুর মাছ সকালের এই সময় সব ধরে নিয়ে আসছে এই মাছগুলো। আর এখানে দেখছেন এগুলো হচ্ছে জ্যান্ত ভোলা, ওই যে সামুদ্রিক ভোলা আমরা খাই, এখানে পুরো একদম জ্যান্ত, এই দেখুন নড়ছে। আর এগুলো তো ছোটো ছোটো সব শঙ্কর মাছ, তার সাথে এখানে আরও সব বিভিন্ন প্রজাতির সব মাছ আছে, ছোটো ছোটো এই ধরনের সব কাঁকড়া আছে এখানে। এই যে কাঁকড়াটা দেখুন কত সুন্দর। আচ্ছা, এইগুলোকে কি বলে? এইগুলো চিংড়ে পোকা, শুটকি হয় এগুলো। আগে যদি জানতাম এখানে এরকম বোটিংয়ের সুবিধা রয়েছে, তাহলে বাড়ি থেকে আসার সময় একটা হাফ প্যান্ট এক্সট্রা করে নিয়ে আসতাম। কালকে একটা নিয়ে আসছিলাম, ওটা সমুদ্রের জলে ভিজিয়ে দিয়েছি, ওটা তো শুকনো হয়নি। তো এখন উপায় কিছু নেই, এরকম প্যান্ট গুটিয়ে উঠতে হবে। আর আমাদের নৌকো দেখুন এখন দাঁড়িয়ে আছে, তাহলে চলুন নৌকোতে উঠে পড়া যাক।
সমুদ্রের জলের এত ঢেউ, উঠতে ভয় লাগছে, মারাত্মক ঢেউ। এখন অমিতদা উঠছে একসাথে, এইবার দেখি অমিতদা কিভাবে ওঠে। ভিজে গেছে, একটু অল্প এগিয়ে গেলে বলছে ঢেউ এতটা আর থাকবে না। নৌকোটা জাস্ট দুলছে দেখুন। ও মাই গড, সত্যি বলছি এটা আমার জীবনের সব থেকে সেরা ফিলিং। এর আগে মৌসুমীতে আপনারা অনেকেই ঘুরতে আসছেন, ইনফ্যাক্ট আমি অনেকবার এসেছি, কিন্তু কোনোদিনও সমুদ্রের মধ্যে বোট রাইডিং এটা আজ পর্যন্ত কোনোদিন করিনি। আর আজকের এই জার্নি আমার জীবনের পাতায় সারা জীবনের জন্য একদম খোদাই হয়ে গেল। ওয়াও, অমিতা তোমার কেমন লাগছে বলো? দারুণ দারুণ, আজ পর্যন্ত কোনোদিনও এইরকম অনুভূতি নিয়েছো? আর তাও মাঝিদের সাথে না, মাঝি ভাইদের সাথে আজকে সমুদ্র ভ্রমণে আমরা বেরিয়েছি। তবে এই অ্যাডভেঞ্চার রাইড তাদেরই করার পরামর্শ দেব যারা এটা পছন্দ করেন এবং সমুদ্রের জলে সাঁতার দিতেও অভ্যস্ত, কারণ জীবনের থেকে মূল্যবান জিনিস আর কিছুই নেই। তবে মৌসুমীতে এখন বেশিরভাগ যারা ঘুরতে আসে সবাই ইয়াং জেনারেশন, বেশিরভাগ ম্যারিড কিংবা আনম্যারিড কাপল, ফ্রেন্ডস কিংবা মাঝবয়স্ক মানুষজন। বয়স্ক মানুষরা নৌকো ভ্রমণ করতে না চাইলেও তাদের জন্য রয়েছে বিস্তীর্ণ বালির বিচে সমুদ্র স্নানের মহাসুযোগ, যেটা মৌসুমীর সব জায়গায় হয় না। ইচ্ছে আছে একদিন ঋষিকেশে গিয়ে রিভার রাফটিং করার। যাই হোক, আজকে আমার জীবনের একটা ছোট্ট ইচ্ছে এখানে এসে পূরণ হয়েছে, এটাই আমার কাছে অনেক। এটা একটা আলাদা রকম ফিলিং, একটা এটা সবার জীবনে একবার করে অবশ্যই নেওয়া দরকার। আর মৌসুমীর এই বিচ ক্যাম্পে এসে এটা ছিল আমার আজকের সব থেকে সেরা মোমেন্ট। এরপর ক্যাম্পে যখন ফিরলাম, সকালের খাবার অলমোস্ট রেডি। সকালের খাবারে ছিল লুচি আলুর দম, তার সাথে একটা ডিম সেদ্ধ। কালকে ওখানে খেয়েছিলাম, দেখিয়েছি, দিনে রাত্রে ডাইনিংয়ে খেয়েছিলাম। তো আজকে ভাবলাম সকালের সময় এই জায়গাটাতে বসি। বাঁশ দিয়ে তৈরি এইরকম বেঞ্চের মতো করা আছে, একদম রাউন্ড করে পুরোটা। লুচিগুলো যেমন সফট, আর যে আলুর সবজিটা করেছে না, এটাও দারুণ করেছে। এবার চলুন আসল কোথায় আসি। 24 ঘন্টার জন্য আমাদের প্যাকেজে কত খরচ হলো। যেহেতু আমরা এই রুমটাতে ছিলাম, সেই জন্য বাকি রুমগুলো আর দেখাচ্ছি না। সব রুমগুলো প্রায় সেম একই রকম, আর প্রাইস রেটগুলো সেম একই। আমি যে রুমে ছিলাম আমার খরচ হয়েছে 1300 টাকা পার হেড। কিন্তু এছাড়াও সি ফেসিং অনেকগুলো টেন্ট আছে, যার প্রাইসিং খুবই অল্প। টেন্টের মধ্যে আছে বড় একটা বেড, দুটো বালিশ, নাইট ল্যাম্প, ছোট্ট কুলার, চার্জিং পয়েন্ট, ব্ল্যাঙ্কেট এবং স্নান করার জন্য একটা সাবান। ঘুম থেকে উঠে পর্দা সরালেই সোজা সমুদ্রের দর্শন, সাথে মিষ্টি হাওয়া। ইয়াং কাপলদের একদিন কিংবা দুদিনের সময় কাটানোর জন্য সবথেকে ভালো বাসস্থান হতে পারে। পাশাপাশি আরও অনেক টেন্ট আছে, যার মধ্যে গ্রুপ টেন্টও আছে, যেখানে 3 জন কিংবা তার থেকে অধিক মানুষজন থাকতে পারে। এই টেন্টের পার হেড প্রাইসিং 1100 টাকা করে। খাওয়া দাওয়া সবার জন্যই সেম। এখন চেক আউট করে নিয়েছি, এখন হচ্ছে রুম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর একটু আগে ভীষণ একটা সমস্যা হয়ে গেছে। আমি হচ্ছে এই যে ক্যাম্পের ওনার আছে দাদা, তার হচ্ছে একটা ইন্টারভিউ নিচ্ছিলাম, মানে এখানে রুম রেট কত করে, এখানে বোটিংয়ের জন্য কত করে নিচ্ছে, সব কিছু ক্যাপচার করলাম। এখন ব্যাগ নিয়ে জাস্ট বেরোচ্ছি। এখন ফুটেজ চেক করতে গিয়ে দেখি ফুটেজটাই পুরো গেছে, মানে আমি যে ক্যামেরাটা ইউজ করছি ও ডিজাই মাইক্রোফোন পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, মাথা পুরো পাগল। তো এই যে ক্যাম্পের ভাই আছে সিদ্ধেশ্বর, তো এই ভাইয়ের কাছ থেকে জেনে নিই, কারণ দাদা তো এখান থেকে ছেড়ে বেরিয়ে গেছে। মানে আমরা যে রুমে আছি আমাদের তো 1300 করে পড়ছে, ওটা এসিতে নিলে 200 টাকা করে এক্সট্রা পড়বে, মানে 1500 টাকা। আর এখানে বোটিংয়ের জন্য কত করে কি নিচ্ছে? এবারে এলে আর ওদের কথা বললে পারে 200-250 না। এখানে বোটিং করতে হলে যদি গ্রুপে আসা হয় তাহলে 100 টাকা 150 টাকা করে মোটামুটি হয়ে যাবে, ম্যাক্সিমাম ওই 7-8 জন যদি থাকে গ্রুপে। আর তাছাড়া যদি কম জন হন, 2 জন 3 জন 4 জন, তাহলে ওই মোটামুটি 250 টাকা করে একটা বলছিল দাদা। তাহলে মৌসুমী কেমন লাগলো আপনাদের? 24টা ঘন্টা এই জায়গায় স্টে করলাম। আপনারাও চলে আসুন একদিনের ছুটিতে সময় কাটাতে মৌসুমীর এই দ্বীপে। আর এখানে আসলে এক তো বালির বিচ পাচ্ছেন, তার উপরে এখানে স্নানের সুবিধা পাচ্ছেন, আর তার উপরে এরকম সি ফেসিং কিছু টেন্টও পেয়ে যাবেন। আর দাদা বলছিল যারা ভিডিও দেখে এখানে আসছে তাদের জন্য 100 টাকা করে ডিসকাউন্টও করে দেবে। তো এটা এখানে আসলে পেয়ে যাবেন। বাদবাকি নাম্বার ডেসক্রিপশানে আমি দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে কল করে আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন এখানে আসার আগে, কারণ যেহেতু সামনে গরমের সিজন আসছে,
প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মৌসুমীতে, আপনারা সবাই জানেন। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আর এখান থেকে আমি আবার টোটো নিয়ে আবার চলে যাব মৌসুমীর ফেরিঘাটে, যেখান থেকে আমি আসছিলাম। যাওয়ার সময় ওই একই সেম প্রাইস 125 টাকা দিয়ে পৌঁছে যাবো ওখানে, তারপর ওখান থেকে লোকাল ধরে একদম বাড়ি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। টাটা।